দেশের কোনো সংবিধান কোনো কিছু না মানিয়ে জোর দখল করেছে বাংলাদেশ। ইউনুস ক্রিমিনাল, একটা গুন্ডা এবং লীগের রাজনীতি নিষিদ্ধ হচ্ছে বাংলাদেশে। প্রধান চিফ অ্যাডভাইজার এন আসিফ মাহমুদ ফর দ্য মোমেন্ট নিষিদ্ধ। ব্যাড নিউজ ফর আওয়ামী লীগ। মুক্তিযুদ্ধের পক্ষের আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের সকল নেতা কর্মীদের দলে দলে হত্যা করছে, খুন করছে, মামলা দিচ্ছে, মিথ্যা মামলা দিচ্ছে। অন্যের সমালোচনা করা খুবই সোজা, কিন্তু নিজে যখন সেই জায়গাটাতে গিয়ে বসে যায় তখন এই দৃশ্যটাকে কন্ট্রোল করা খুবই কঠিন। স্ক্রিনের এক অংশে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান একজন সমন্বয়ক সার্জিস দ্য ব্লুটুথ বয়। এখানে পরিস্থিতি অনেক খারাপ ছিল, মানে সার্জিস মাইরও খেতে পারতো সেখানে। তো এখন হয়তো অনেকেই বিভিন্ন জায়গায় আমরা শুনতে পেয়েছি যে সমন্বয়ক নাম ব্যবহার করে বিভিন্ন ধরনের অপকর্ম করা হচ্ছে, দাদাবাজির মতো ঘটনা ঘটছে, যেটি কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে নিন্দা জানানো হয়েছে। এবং এই বিষয়গুলো রোধ করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিন্তু কয়েকটি উপকমিটি দিয়েছে। ডক্টর ইউনূস এসছেন, 1 মাসের মতো সময় হয়েছে যে বাংলাদেশের দায়িত্ব তিনি নিয়েছেন। তিনি তার হাতে কোনো আলাদিনের চেরাগ আছে, তিনি রাতারাতি দেশটা পাল্টে ফেলতে পারবেন আমি সেটা মনে করি না। আমি মনে করি বাংলাদেশের সব নাগরিকেরা যদি চান, সবার অংশগ্রহণে একটা সুন্দর বাংলাদেশ হওয়া সম্ভব। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনার মধ্যে আছি রিয়াদ ফারুকি। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তোমাদের বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। ইতিমধ্যে আপনারা জানেন স্বৈরাচার খুনি শেখ হাসিনা ইতিমধ্যে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে ইতিমধ্যে ব্যাপকভাবে একটা বিষয় দাবি উঠেছে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি। অন্যদিকে এই বিষয়টা নিয়ে যদিও কিছুদিন আগে মুখ খুলেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যার। তিনি বলতেছেন তিনি আওয়ামী লীগ রাজনীতি নিষিদ্ধের পক্ষে নয়। অন্যদিকে এবার আওয়ামী লীগকে সরাসরি নিষিদ্ধ ঘোষণা করলেন অন্যতম উপদেষ্টা আসিফ মাহমুদ। এই বিষয়টা নিয়ে বিস্তারিত জানবো। অন্যদিকে এবার আওয়ামী লীগ এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যাতে আবার পরবর্তী পুনরায় দেশে ফিরিয়ে এনে তার গদিতে তাকে বসানো হয়, সে কারণে বিদেশে আমেরিকায় মানববন্ধন করেছে একদল প্রবাসী বাংলাদেশি। সেটা নিয়ে বিস্তারিত দেখবো। অন্যদিকে আপনারা ইতিমধ্যে জানেন যে সার্জিস আলম সহ দেশের বিভিন্ন জায়গায় সমন্বয়কদের যে একটা জনসভা বা একটা সমাবেশ করার যে একটা দাবি উঠেছে, সেখানে কিন্তু গতকাল নরসিংদীতে গিয়ে ব্যাপকভাবে অপমানিত হয়েছেন সমন্বয়কের অন্যতম সদস্য সার্জিস আলম। তো দর্শক, সে বিষয়টা নিয়ে দেখবো। অন্যদিকে ইতিমধ্যে আপনারা জানেন যে ডক্টর ইউনুস স্যারকে নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে মানুষ যে তার প্রতি একটা আগ্রহ দেখাচ্ছে বা তার আলোচনা করতেছেন। অনেকে দেখতেছি তার কাজগুলো নিয়ে অনেকে সমালোচনা করতেছেন। এবার সে বিষয়টা নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশি প্রবাসী সাংবাদিক খালেদ মহিউদ্দিন। তিনি ইতিমধ্যে বেশ কিছু মন্তব্য করেছেন, তার মন্তব্যগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। তো ইতিমধ্যে আপনি আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ। আজকের যে ব্যাপক বা ভাইরাল সেই ভিডিওগুলো আমি একত্র করে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। তাই সবাইকে অনুরোধ করবো এক মুহূর্তে না টেনে একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার। আর অন্যের সমালোচনা করা খুবই সোজা, কিন্তু নিজে যখন সেই জায়গাটাতে গিয়ে বসে যায় তখন এই দৃশ্যটাকে কন্ট্রোল করা খুবই কঠিন। স্ক্রিনের এক অংশে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান একজন সমন্বয়ক সার্জিস দ্য ব্লুটুথ বয়। আমি নিজে তার খুবই পছন্দ করি ছেলেটার অ্যাক্টিভিটিস সবকিছু। আমি নিজেও তার পক্ষে অনেকগুলো ভিডিও করেছি, আপনারা দেখেছেন লক্ষ লক্ষ মানুষ। কিন্তু গতকালকে সার্জিসকে যেভাবে নরসিংদী থেকে আমি মনে করি যে এটা পালাতে বাধ্য হয়েছে। আমার কাছে বেশ কিছু ফোন আসছে, বেশ কিছু মেসেজ আসছে যে ওইখানে পরিস্থিতিটা এমন হয়েছিল যে বিক্ষুব্ধ ছাত্ররা, এই ছাত্র আবার কারা, এরা সমন্বয়কই, এই বিক্ষুব্ধ কথিত সমন্বয়ক বনাম রিয়েল সমন্বয়কদের যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখানে যদি আর কিছুক্ষণ সার্জিস থাকতো তাকে হয়তো গায়ে হাত তোলা হতো অথবা ভিড়ের মধ্যে একটা অঘটন ঘটতে পারতো, যার কারণে পরিস্থিতি বুঝে সার্জিস সেখান থেকে চলে এসেছেন। দর্শক, চাঞ্চল্যকর ঘটনা হচ্ছে নরসিংদীতে এই ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের যে প্রধান সমন্বয়করা তারা সারা বাংলাদেশে তারা ভিজিট করছেন, ইভেন তারা ঘোষণা দিয়েছেন বিভিন্ন জায়গায় তারা কমিটি গঠন করবে। এই মুহূর্তে প্র্যাকটিক্যালি বিশ্বাস করেন ছাত্রলীগের কমিটি করা যেমন ছাত্রলীগ একটা এলাকার মধ্যে গুন্ডামি করতে পারতো, বিএনপির কমিটি করা বিএনপি যেমন একটা ছাত্রদল তারা এক ধরনের গুন্ডামি করতে পারতো, বাংলাদেশের অনেক জায়গায় প্রকৃত সমন্বয়কদের বিপরীতে আমরা সমন্বয়ক দাবি করা এরকম কমিটি হয় নাই। এরপরে কিন্তু বহু ধরনের ঘটনা কিন্তু অলরেডি ঘটা শুরু হয়েছে। স্থানীয়ভাবে তারা ধোলাইও খাইছে, আমার এলাকায় খাইয়া গেছে এক গুরু পয়সা, এই বন্যার্থদের ত্রাণ দেওয়ার সময় গুলিমুলি করছে। এটা চিন্তা করছেন এরা কি সমন্বয়ক? না। তো প্রকৃত সমন্বয়ক কারা এটা এখন আইডেন্টিফাই করে এত সোজা না। যেহেতু এখন কমিটি দেওয়া হচ্ছে, যেহেতু ডক্টর ইউনূস সরকার আগামী 3-4 বছর থাকবেন, এই সমন্বয়ক কমিটির এসপি সাহেব সালাম দিচ্ছে, অথবা সালাম না দেখ ওইখানে গেলে সম্মান দিচ্ছে, আর্মি অফিসাররা সম্মান দিচ্ছে, যে কোনো সরকারি অফিস আদালতে গেলে সম্মান পাচ্ছে। তো এগুলোতে হয়ে যাচ্ছে কি একটা উল্টা সিস্টেম। আমি সিস্টেমের পক্ষে না। একটা রাজনৈতিক দল তাদের কমিটি করবে, কমিটি করুক, কিন্তু প্রশাসনকে প্রশাসনের দায়িত্ব বুঝে নিতে হবে। এখন এই সমন্বয়করা তারা যদি প্রশাসনের উপর দিকে হস্তক্ষেপ করে সেটাও পজিটিভ না, কারণ থানাগুলো ঠিকমতো কাজ করতেছে না। ওমকে ফোন দেখে তুমি চিনো এই সমন্বয়ক আমার এটা, আর আমার সাথেও একটা ঝামেলার মধ্যে এটা, আমি অমুক সমন্বয়কের তোমক আমাকে নিয়ে আয় তুই। তো চিন্তা করেন সার্জিসদের এই বিষয়গুলা
আরও কঠিনভাবে কিন্তু মেনটেন করতে হবে। ছাত্রলীগ বলেন, ছাত্রদল বলেন, এই যে সাদ্দামরা 12 যারা আছে, তারা যে ঢাকা বৈশাখ কেন সারা বাংলাদেশের ছাত্রলীগকে কন্ট্রোল করতে পারে না, কেন বিভিন্ন জায়গায় গিয়ে কমিটিগুলারে দিয়া সেখানে মাইটেরও খাইতে হয়, দৌড়ে পালাইতে হয়, ছাত্রলীগের বা ছাত্র দলের নেতাদের হাতেই অপমান অপদস্থ হতে হয়, নিশ্চয়ই এটা সার্জিস বুঝতে পারছে। ঘটনা হচ্ছে কি দেখেন, নরসিংদীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম তিনি সভাটাই করতে পারেননি। গতকালকে বিকাল 3টায় নরসিংদী শহরের সাটিরপাড়া কালীকুমার ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ মাঠে ছাত্র নাগরিকদের সাথে মতবিনিময় সভা করার কথা ছিল তার, কিন্তু অপর একটি পক্ষ সভার স্থান পরিবর্তন করে নরসিংদীর সরকারি কলেজ মাঠে সভা করার মতামত দেয়। এতে উভয় পক্ষের মধ্যে হট্টগোলের সৃষ্টি হয়। এক পর্যায়ে সার্জিস আলম পরিস্থিতি খারাপ দেখে নির্ধারিত স্থানের সভা বাতিল করে দেন। আর আচ্ছা, এর আগে তিনি ঢাকা সিলেট মহাসংলগ্ন, ওটা জরুরি না, সমন্বয়কদের একাধিক সূত্র জানিয়েছে নরসিংদীতে 2টা গ্রুপ একত্রিত হতে পারলেই অতি দ্রুত আবার নরসিংদীতে তিনি আসবেন বলে জানিয়েছেন। এখন কিসের গ্রুপ? তোমরা কোনো রাজনীতি করো যে তোমরা গ্রুপিং করবা? হোয়াট কাইন্ড অফ গ্রুপ? আমি ওই দিন দিয়েছিলাম কক্সবাজারে 2 সমন্বয় গ্রুপের কি মারামারি ভাই। এগুলো নিয়ে আবার গণমাধ্যম কথা বলে না। ওই যে বাক স্বাধীনতা শতভাগ আসে নাই, সমন্বয়কদের নিয়ে কথা বলতে গেলে অনেকে ভয় পায়, মনে করে যে না ওরে বাবা আমার বাড়িতে এসে হামলা করবে, আমার এটা করবে। এটা হচ্ছে কয়েক জায়গায়, তবে এরা প্রকৃত সমন্বয়ক না। প্রকৃত মুক্তিযোদ্ধারা যেমন দেশ স্বাধীন করে চুপচাপ ছিলেন, কথিত ভুয়া মুক্তিযোদ্ধারা কোটা টোটা বাতিল, কোটা নিয়ে আসা, সামনে সার্টিফিকেট 2 নাম্বারই করা, এগুলো 2 নাম্বারই লোকেরা ছিল। মূল যারা সমন্বয়কেরা মরে গেছে, মুগ্ধরা জীবন দিয়ে চুপ হয়ে গেছে, শুয়ে আছে কবরে। আর এখন এগুলা হচ্ছে কি খাওয়া, মধু খাওয়া গ্রুপ জন্মাইছে। আর এদেরকে রাষ্ট্র যে পরিমাণ প্রোটেকশন দিচ্ছে, যে পরিমাণ সুযোগ সুবিধা দিচ্ছে, 2-4 জনের দেখা বাকিরা চিন্তা করতেছে এলাকাতে। এই দেখেন এখন ছাত্রলীগের অনেকে সমন্বয় গ্রুপে ঢুকছে, ছাত্র দলের গ্রুপের তারা ঢুকতেছে, এইটা ঢুকতেছে, ঢুকে কি হচ্ছে, পলিটিশিয়ান হয়ে যাচ্ছে এগুলা। সার্জিসের এই নরসিংদীর ঘটনা থেকে একটু ঠান্ডা মাথায় চিন্তা করা উচিত যে পরিস্থিতি যেটা কালকে তৈরি হয়েছিল, বললাম না যে আমার কাছে অনেক বক্তব্য আসছে, নাম প্রকাশ করতে চায় না, সবাই ভয় পায়। এখানে পরিস্থিতি অনেক খারাপ ছিল, মানে সার্জিস মাইরও খাইতে পারতো সেখানে। বাংলাদেশের এই ইললিগ্যাল গভর্নমেন্টকে উৎখাত করার জন্য যে সংগ্রাম করছি তাতে সহযোগিতা করতে এরা বাংলাদেশের কোনো আইন, দেশের কোনো সংবিধান, কোনো কিছু না মানিয়ে জোর দখল করেছে। বাংলাদেশ ইউনুস ক্রিমিনাল, একটা গুন্ডা এবং একটা কনভিক্টেড আসামি, এই আসামির সাথে যারা গিয়েছে তারা সবাই ক্রিমিনাল কাজ করেছে। গত 1 মাসে তারা 30,000-এর উপরে বাড়ি ধ্বংস করেছে, 6,000-এর উপর ঘরে মানুষকে হত্যা করেছে। এর জন্য এদেরকে এখনই উৎখাত করে এদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করে জননেত্রী শেখ হাসিনাকে তার যথাযোগ্য মর্যাদা নিয়ে দেশকে নিয়ে আসবো। আপনারা সবাই দেখতে পাচ্ছেন আজকে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃত্বে আমরা হাজার হাজার প্রবাসী বাঙালিরা ব্রিটিশ পার্লামেন্টের সামনে সমবেত হয়েছি। আমরা এখানে অবৈধ, অসাংবিধানিক, অগণতান্ত্রিক, অনির্বাচিত তথাকথিত একটি সরকার বাংলাদেশে হত্যা, সন্ত্রাস, অগ্নিসংযোগ করছে। আমরা আজকে ব্রিটিশ পার্লামেন্ট এর এমপি এবং মন্ত্রীদের এটাই জানাতে চাই, আজকের বাংলাদেশ, মাননীয় প্রধানমন্ত্রী বিহীন বাংলাদেশে আজকে প্রতিদিন মানুষকে হত্যা করা হচ্ছে। মুক্তিযুদ্ধের পক্ষের আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের সকল নেতা কর্মীদের দরে দরে হত্যা করছে, খুন করছে, মামলা দিচ্ছে, মিথ্যা মামলা দিচ্ছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী যে বাংলাদেশকে মধ্যমের বাংলাদেশে নিয়ে গিয়েছিলেন, আজকের সেই বাংলাদেশকে তলানিতে নিয়ে গেছে এবং বাংলাদেশের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সকল নেতা কর্মীদের নামে মাননীয় প্রধানমন্ত্রী সহ হাজার হাজার মিথ্যা মামলা দিচ্ছে। আমরা এই মিথ্যা মামলা থেকে, এই অরাজকতা থেকে, এই বিশৃঙ্খলা থেকে, আমরা এই গণতন্ত্রের শূন্যতা থেকে আমরা মুক্তি চাই। আমরা বিশ্বাস করি, আমরা আজকে এমপি মন্ত্রীদের জানান দিয়েছি, একমাত্র সম্ভব বাংলাদেশের সফল নির্বাচিত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে সুসম্মানে ফিরিয়ে এনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশকে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করতে চাই, মানবাধিকারের বাংলাদেশ করতে চাই। এই বাংলাদেশে আমরা একটা আধুনিক সমাজ, উন্নত বাংলাদেশ করতে চাই। আমাদের সংবিধানে যে এক ব্যক্তি কেন্দ্রিক কাঠামো, যেখানে এক ব্যক্তি সবচেয়ে বেশি পাওয়ার হোল্ড করে, সেই কাঠামোটি রয়ে গেছে। আমাদের নির্বাচন কমিশন বলেন, আমাদের অন্য প্রশাসনিক কাঠামো বলেন, সব কিছুতেই কিন্তু সংস্কারের প্রয়োজন রয়েছে। কারণ এই বিদ্যমান কাঠামো বজায় রেখে আমরা যদি কোনো ধরনের রাজনীতি বা ইলেকশন দিই, তাহলে হচ্ছে আরেকজন হাসিনারই জন্ম হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা এখন মাঠ পর্যায়ে আছে, রাজপথে আছে, তারা নীতিগত সিদ্ধান্ত এবং সাংগঠনিক কার্যক্রমগুলো তাদের নেতৃত্বেই চলছে। আমরা মূলত সরকার এবং এই যে রাজপথের আন্দোলন, সেই আন্দোলনের মাঝে একটা সেতু হিসেবে কাজ করছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং যে গণ অভ্যুত্থান ছাত্র জনতার, সেখানে যে জন আকাঙ্ক্ষা আমরা দেখেছি, যে প্রতিশ্রুতি আমরা করেছি, আমরা মূলত সরকারের সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য কাজ করছি। সরকারের একটা তদারকি করছি যাতে ছাত্র জনতার বক্তব্য, আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে এবং সরকার যাতে সেই অনুযায়ী পরিচালিত হতে পারে। আমাদের ক্যাবিনেট মিটিংয়ে এই আইন নিয়ে আলোচনা হয়েছে প্রাথমিকভাবে, এবং যারা এই আইনের আওতায় গ্রেফতার রয়েছে তাদের বিষয়ে আইন উপদেষ্টার কাছে সুপারিশ করা হয়েছে, তাদেরকে যাতে
ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। এবং এই যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট যেটি এখন বর্তমানে আছে, সেটির কয়েকটি ধারা যেগুলো নিয়ে সমালোচনা এবং অভিযোগ আছে এবং যেগুলো সরাসরি বাকস্বাধীনতায় হস্তক্ষেপ করে, সেগুলোকে সংশোধনের কথা আমরা ভাবছি। এবং এ বিষয়ে যারা অভিজ্ঞ এবং সাংবাদিক সমাজ রয়েছেন তাদের সাথে আলোচনা করে আমরা হয়তো এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছি। কিন্তু এখন হয়তো অনেকেই বিভিন্ন জায়গায় আমরা শুনতে পেয়েছি যে সমন্বয়ক নাম ব্যবহার করে বিভিন্ন ধরনের অপকর্ম করা হচ্ছে, দাদাবাজির মতো ঘটনা ঘটছে, যেটি কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে নিন্দা জানানো হয়েছে। এবং এই বিষয়গুলো রোধ করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিন্তু কয়েকটি উপকমিটি দিয়েছে, যাতে সাংগঠনিকভাবে পুরো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে গোছানো যায় এবং ঐক্যবদ্ধ রাখা যায়। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হচ্ছে বাংলাদেশে। প্রধান চিফ অ্যাডভাইজার এন্ড আসিফ মাহমুদ, স্পোর্টস অ্যাডভাইজার, হি সেড দ্যাট ফেসিবাদের বিচার হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশে ফেসিবাদের কোনো রাজনীতি এলাও করা হবে না, পুনর্বাসন করা হবে না, রিহ্যাবিলিটেট করা হবে না। একটু আগে এই কথাগুলো বলছিলাম এবং তারা আবারও এই কথাগুলোই তারা বলছেন বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি ফর দ্য মোমেন্ট নিষিদ্ধ। ব্যাড নিউজ ফর আওয়ামী লীগ। এবং প্রশ্ন হলো যে আপনারা কি এটা ডিজার্ভ করেন কিনা আওয়ামী লীগ? দি আনসার ইজ ইউ অ্যাবসলিউটলি ডিজার্ভ ইট। What you have done to us, to the people, to the country, to the sovereignty, everything is unacceptable. Justice got to be served. Until we're serving the justice, you need to wait. Tara ban kore dicchen na, but justice got to be served in according with the rules and procedures that are in place right now. এবং আমি এই নজিরবিহীন এবং এই সাহসী সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই। এটা একটা নজিরবিহীন ঘটনা এবং এটার জন্য আওয়ামী লীগ দায়ী। আওয়ামী লীগের এই করুণ পরিণতির জন্য, প্রত্যেকটা পরিণতির জন্য শেখ হাসিনা দায়ী। বিভিন্ন ভাবেই যে ফ্যাসিবাদী পরাজিত শক্তি তাদেরকে পুনর্বাসন করার মতো বিভিন্ন কর্মসূচি আমরা কিছু কিছু জায়গায় দেখতে পেয়েছি। এই বিষয়টি অবশ্যই, যেহেতু আমরা ছাত্র জনতার অভ্যুত্থানের ভিত্তিতে গঠিত একটি সরকার, আমরা মনে করি বিচারের আগ পর্যন্ত, সম্পূর্ণ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদীদের পুনর্বাসনের আর কোনো সুযোগ নেই। বিচার না হওয়া পর্যন্ত তারা রাজনীতি করতে পারবে কি পারবে না, এই প্রশ্নটা আমরা জনগণের কাছে ছেড়েছি। তবে আমরা মনে করি যে কোনো পাবলিক প্রোগ্রাম করার ক্ষেত্রে এই বিষয়ে সরকারের পক্ষ থেকে আমরা ভাবছি সেটাকে কিভাবে বাস্তবায়ন করা হবে সেটা এখনো সুনির্দিষ্টভাবে আলোচনা হয়নি। তবে আমরা এটাকে অবশ্যই নিরুৎসাহিত করব। সম্পূর্ণভাবে বিচার করার জন্য আপনারা জানেন সরকার ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে, আইন মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে। মানবতা বিরোধী অপরাধের হিসেবে তাদের বিচার নিশ্চিত করা হবে। Wow, this is an unprecedented move by this government, ladies and gentlemen. It's not a joke, it's very serious. Take a look at what he said. তারা প্রতিহত করার চেষ্টা করবেন পাবলিকলি কোন ধরনের অ্যাক্টিভিটিস বাই আওয়ামী লীগ। এমন, have you ever thought about this stuff, that this kind of days we would see in regards to Awami League's politics, ladies and gentlemen? We have never, but this time we see the reality. আমরা কি কখনো চিন্তা করেছিলাম যে এটা করতে পারে বাংলাদেশে? আজকে সেটা বাংলাদেশে করেছে। আজকে বাংলাদেশে তারা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করেছে। যারা আওয়ামী লীগ যারা করেন আপনাদের, I feel very sad for you, ladies and gentlemen. Those are very good people. There are many good people in Awami League too, but very few, because শেখ হাসিনা আপনাদেরকে শেষ করে দিয়েছেন। শেখ হাসিনা আওয়ামী লীগের ফিউচার ইন বাংলাদেশ just destroyed. I don't think so. আওয়ামী লীগ আর কোনোদিন রাজনীতিতে বা পলিটিক্সে রিহ্যাবিলিট বা কোনো অবস্থাতেই, যেটাকে আমরা বলি বাংলাতে কি বলে, আপনার আপনাকে রিএস্টাবলিশ করতে পারবে, এটা শব্দটা বলে গেলাম, রিএস্টাবলিশ করতে পারবে বাংলাদেশের রাজনীতিতে। ইট ইজ নট গুড এনিমোর, বিকজ মানুষ বিএনপির প্রতি রাস্তা নিয়ে আসতেছে এখন। লেট অ্যালোন আপনার আওয়ামী লীগ। একটু আগে একজন নেতা যুক্তরাজ্য থেকে বাংলাদেশে গিয়ে পৌঁছেছেন, যুবদলের নেতা। ওনার গাড়ি বহরের প্রতি মানুষের যে খুব, কমেন্টস গুলো আমি দেখেছি। পরিবর্তন কাকে বলে, কত প্রকার কি আপনারা দেখতে পাবেন মানুষের মনের ভিতরে। আমি যখন এই কমেন্টস গুলো আমি পড়লাম, মানুষ কোনোভাবেই সেই গতানুগতিক এবং পুরাতন স্টাইলের পলিটিক্সকে আর পছন্দ করতেছে না কোনোভাবেই। আমি এটা বিএনপি নেতৃবৃন্দ যারা আছেন, আমি তারেক রহমানের প্রতি দৃষ্টি আকর্ষণ করি, বি অ্যাওয়ার অফ ইট, বিকজ you got to bring something new. That's what I said. Every single time I say that, what? New politics, new politicians. এটা আমি বিগত 5 বছর ধরে, পুনর্বাসন, থ্যাংক ইউ সো মাচ নজরুল নাজ, এই 5 বছর ধরে বলে আসছি, নিউ পলিটিক্স, নিউ পলিটিশিয়ানস। আদারওয়াইজ ইউ ক্যানট। আমি বলি, আমি 80 to 90% পলিটিশিয়ানস বর্তমানে যারা আছে, এক্সিস্টিং করতেছে, যারা 20-25 বছর ধরে রাজনীতি করতে আছে বর্তমানে, দে নট কম্পাটেবল এনাফ টু ডু পলিটিক্স টু লিড দিস নিউ জেনারেশনস ইন বাংলাদেশ। অর্থাৎ বাংলা দ্বারায় এই পুরাতন দাসের যে রাজনীতিবিদ আছেন, তারা কম্পাটেবল মিনস যেটাকে আমরা বলি not suitable for, right, or qualified to lead the new generation, বাংলাতে বলে। এই জেনারেশনকে নেতৃত্ব দেওয়ার মতো, মানে এরা যোগ্য না, আমি যদি বলি এতটুকু, বা সক্ষম না, not able to do that, সক্ষম না।
এটাই এখানে আমি আমি বলছি দ্যাট কম্পারেবল টু। সুতরাং মনে রাখবেন, নিউ ডেজ হ্যাজ অ্যারাইভড, সরি নিউ ডেজ হ্যাভ অ্যারাইভড, নিউ ডেজ অর্থাৎ রাজনীতিতে ইন টার্মস অফ পলিটিক্স। সুতরাং যদি অ্যাকোমোডেট বা কোপ করতে না পারেন নতুন তরুণ প্রজন্মের এটার সাথে, ইউ ক্যানট ডু এনিথিং এলস। সো আমি এটা আপনাকে বলতে পারি যে নতুন এই রাজনীতির আপনার ইউ নিড গুড গভর্নেন্স, অ্যাবসলিউটলি। To do or deliver good governance, you need good politicians, educated, honest. দুটো যোগ্যতা রাজনীতিবিদদের কাছে আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এডুকেশন and honesty. If you're not honest, even you have a double PhD degree, you are not qualified to do politics. Easy and simple answer. That's what we need right now. এবং আমি বারবার এটার জন্য I'm an advocate for that stuff, ladies and gentlemen. For a long time I've been doing this job for you. So নতুন প্রজন্ম, নতুন রাজনীতি। আজকে আপনি দেখেন উনার কথা হচ্ছে যে উনি প্রায় 200 থেকে 300 গাড়ি নিয়ে গেছেন এয়ারপোর্ট থেকে ওনার জন্য আনার জন্য, এবং মানুষ এটাকে দুয়ে দিচ্ছে। এটা ইটস নট এ গুড নিউজ ফর বিএনপি। ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি রিজনেবল ওয়েতে রাজনীতি করতে হবে, আদারওয়াইজ আপনি বড় বিপদ ডেকে আনছেন আপনার জন্য, আপনার দলের জন্য। এটা হলো মূল কথা। এবং তারা আজকে আরো একটা কাজ করেছেন, সেটা হলো যে গণভবনকে নাকি তারা জাতীয় জাদুঘর করে দিবেন, জুলাই মিউজিয়াম, সো দ্যাট পিপল ক্যান কাম এন্ড সি stuff like that. It is another serious move by the advisor. এটা একটা গভীরভাবে এটা দেখা হয় এখানে। সো আজকে এই দুইটা মুভ সিরিয়াস মুভ, এবং আমি মনে করি যে changes are coming into system, ladies and gentlemen. So just relax a little bit, wait for that. ইনশাআল্লাহ এটা চেঞ্জ আসতেছে। এটা একটা আনপ্রেসিডেন্টেড মুভ, মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, সিম্পল ইজ দ্যাট। এটা আপনি মনে করতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে এখন, মানে বাংলাদেশের রাজনীতিতে। তারা বলছেন যে যারা চেষ্টা করতেছেন রিহ্যাবিলিটেট এবং যেটাকে আমরা বলি পুনর্বাসন করার জন্য, তাদেরকে তারা দেখবেন। অবশ্যই প্রথম প্রবাসী হিসাবে তো আসলে আলাদা কোনো প্রত্যাশা নাই। আমি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে অবশ্যই প্রথম যেটা আশা করি, ন্যায় বিচার, সুশাসন, সেইটাই আমার কাছে মেইন। ডক্টর ইউনূস এইবার তো আসতেছেন হচ্ছে ইউনাইটেড নেশনসের জেনারেল অ্যাসেম্বলিতে, তো সেটাতে উনার নিশ্চয়ই এজেন্ডা থাকবে। বিশ্ব নেতৃবৃন্দ ওনার কাছে জানতে চাইবেন যে উনি বাংলাদেশটাকে আসলে কোথায় নিয়ে যেতে চান, কোথায় দেখতে চান, তার দায়িত্ব কীভাবে পালন করতে চান। তো আমার কাছে দায়িত্ব পালন সম্পর্কে একটা নাগরিক হিসেবে আমার প্রধান এবং যদি বলেন এই মুহূর্তের সবচেয়ে বড় চাওয়া হচ্ছে ন্যায় বিচার, সবার জন্য বিচার সমান হোক, এবং সুশাসন, সব ক্ষেত্রে সুশাসন। এবং বাংলাদেশে কোনোদিন দুর্নীতি, দখলদারি আর রকম যেগুলি আমরা পছন্দ করি না, আমরা জানি, কিন্তু সবাই আমাদের সমস্যাগুলি কিন্তু আমরা সবাই জানি, এই সমস্যাগুলি আমাদের মধ্যে আর ফিরে না আসুক, এটাই আমার প্রত্যাশা। ডক্টর ইউনূস এসছেন, 1 মাসের মতো সময় হয়েছে যে বাংলাদেশের দায়িত্ব তিনি নিয়েছেন। তার হাতে কোনো আলাদিনের চেরাগ আছে, তিনি রাতারাতি দেশটা পাল্টে ফেলতে পারবেন আমি সেটা মনে করি না। আমি মনে করি বাংলাদেশের সব নাগরিকেরা যদি চান, সবার অংশগ্রহণে একটা সুন্দর বাংলাদেশ হওয়া সম্ভব। তো প্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাই, কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এতক্ষণের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখাবো না কোনো ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।